বিরতির পর স্বাগত। ভারতকে নাকি এবার হামলা করবে বাংলাদেশ। ভারতে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শুনে আপনারা হয়তোবা অবাক নয়, হাসছেন, এবং সেটাই স্বাভাবিক। যাই হোক, ধর্মীয় সভা থেকে বিস্ফোরক সেই দাবি করলো ধর্মীয় গুরু আনাতুল্লাহ আব্বাসী। সিঁদুরে মেঘ দেখছে দিল্লি, জঙ্গি হামলার আশঙ্কা। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভারতে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, এবং সেক্ষেত্রে জঙ্গি হামলার কি কোনো ধরনের আশঙ্কা থাকতে পারে, কি জানতে পারছো? অঙ্কিতা, এই যে বাংলাদেশে একটা পালাবদল হয়েছে, তারপরে কিন্তু রীতিমতো তারা টার্গেট করছে ভারতকে, এবং ভারতে কিভাবে নতুন করে ছক কষা যায়, কিভাবে নতুন করে অশান্তি সৃষ্টি করা যায়, কিভাবে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করা যায়, এই নিয়ে রীতিমতো সরব হয়েছে। এবং তারই মধ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে তারা রীতিমতো হুমকি দিচ্ছেন যে ভারতের বিভিন্ন জায়গা দখল করবেন, এবং তারপর তারা ধর্মীয় সভা থেকে পর্যন্ত বিস্ফোরক দাবি করতে শুরু করেছেন। এই আনাতুল্লাহ আব্বাসী, যিনি ধর্মীয় সভা থেকে কার্যত বিস্ফোরক দাবি করেছেন যে ভারতে জঙ্গি হামলা করবেন, এবং একই সঙ্গে তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন সরাসরি যে যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেককে কেটে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে, এমন ভাবে রীতিমতো হুমকি দিয়েছেন। দেখো, আমরা কিন্তু এরই মধ্যে দেখতে পেয়েছি বেশ কিছু ক্ষেত্রে, এবার তোমার অসম বলো, কিংবা তোমার পশ্চিমবঙ্গ বলো, কিংবা তোমার বিহার বলো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু জঙ্গিদের যে অনুপ্রবেশ লেগেই রয়েছে। এবং তারই মধ্যে একদিকে তোমার বিএসএফ এর করা নজরদারি তো বর্তমানে রয়েছে, কিন্তু সেখানেও কার্যত তোয়াক্কা না করে রীতিমতো তোমার জঙ্গি যারা বিএসএফ সতর্ক রয়েছে তাদের নজরকে এড়িয়ে রীতিমতো তোমার তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে, জঙ্গিদের কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারই মধ্যে আমরা দুদিন আগেও দেখেছি, এবং তোমার দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তোমার অসম থেকে। তারপর এসছে মুর্শিদাবাদের যে সীমান্ত, সেই সীমান্ত এলাকা পেরিয়ে তারা রীতিমতো বাংলায় প্রবেশ করছে। এবং আরো একটি তোমার সূত্র মারফত একটি বিষয় যেটা জানতে পেরেছি সেটা বলে রাখি, যে রীতিমতো বিশেষ করে আমরা যে ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, সেই সীমান্তে কোথাও দেখা যাচ্ছে তোমার 7,000, কিংবা তোমার কোথাও আবার 1,000 তোমার যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, সেখানে টাকা দিয়ে দালালদেরকে রীতিমতো প্যাকেজ গুটিয়ে দিলে নিশ্চিন্তে তারা পারাপার করছেন, আন্তর্জাতিক সীমান্ত তারা টপকে যাচ্ছেন। এবং তাই নিয়ে এরই মধ্যে অনেকটাই আশঙ্কা প্রকাশ করছে নয়াদিল্লি। অনেকেরই তাই আশঙ্কা যে এবার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জঙ্গিদের এদেশে ঢুকে পড়ারও কিছু রীতিমতো অস্বাভাবিক কিছুই নয়, কেননা ভারতের যারা দালাল চক্রা রয়েছেন তারা তো সেখানে তাদেরকে সাহায্য করছেন, যোগ সাজস দিয়েই যাচ্ছেন। এবং কোথায় কি হচ্ছে, কোথায় রাজনীতির কোথায় কি খুঁটিনাটি রয়েছে, সমস্ত কিছু তাদের আপডেটে পৌঁছে যাচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না, তারা তো রীতিমতো এক প্রকার তোমার কোন ধরনের বাধাই তাদের থাকছে না। তারই মধ্যে শনিবারও আরো একটি বিষয়, তোমার ক্যাবিন থেকে একজন তোমার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যে দেখো, এই যে তোমার বাংলাদেশে পালাবদল হয়েছে, তারপরে কিন্তু একাধিক যে কট্টরপন্থীরা রয়েছেন তাদেরকে জেল থেকে ছাড়িয়ে এনেছে জামাতরা। এবং সেই সঙ্গে পদ্মাপাড়ে পালাবদলের পর কিন্তু আনসারুল্লাহ যে বাংলা টিমের প্রধান রয়েছে জসিম উদ্দিন রহমান, তিনি ছাড়া পেয়েছেন। আর তার ছাড়া পাওয়া মানেই কিন্তু তার নির্দেশে রীতিমতো যে এবিডি জঙ্গিরা রয়েছে তারা সীমান্ত পারাপার করছেন। এবং তার নির্দেশ মোতাবেক কিন্তু গত দুদিন আগেও যে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গি, সেই এবিডি জঙ্গিকেও কিন্তু সীমান্ত পারাপার করতে সাহায্য করছেন। এবং তাদের যেটা মূল তোমার লক্ষ্য হচ্ছে যে একদিকে তারা তারা অস্ত্র হাতে নেওয়া, এবং তারই মধ্যে তোমার হচ্ছে যারা স্থানীয় যুবকরা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করা। যদি তাদেরকে উদ্বুদ্ধ করা যায় তাহলে কিন্তু তারা কোথাও গিয়ে তাদের যে টিম রয়েছে সেই টিমটাকে এবার ভারতে আনানোর জন্য কিন্তু কোন রকম তাদের বাধা থাকবে না। এবং তার মধ্যে আরো একটি চিন্তার কারণ হচ্ছে, এই যে তোমার একদিকে তারা কিছুদিন আগে আমরা বলেছিলাম যে চীন কিন্তু রীতিমতো এবার বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে। তারই মধ্যে রয়েছে আরাকান আর্মি, যে আরাকান আর্মি কার্যত বাংলাদেশের তোমার এক প্রকার শত্রু বললেই চলে, এবং তারা কিন্তু রীতিমতো কোনোভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে না। আর এই আরাকান আর্মির মদতে চীন কিন্তু দুদিন আগে দেখেছিলাম চীনের সঙ্গে বৈঠক করেছেন আরাকান আর্মির একজন প্রতিনিধি দল, এবং তারপরে কিন্তু রাজ্যত চীনও বলে দিয়েছে যে কোন রকম ভাবে বাংলাদেশকে সাহায্য করবে না। এবং এবার তারা কোথায় আশ্রয় দেবে না, তারা এবার বাংলাদেশের দিকে ঝুঁকছে। এবং বাংলাদেশের যিনি প্রধান রয়েছে ওনার সঙ্গে বৈঠকে
বৈঠকে দেখা গেছে তোমার বাংলাদেশের এই তোমার মোহাম্মদ ইউনূসকে তারা যখন বৈঠক করেছেন তখন কিন্তু তারা বাণিজ্যিক একাধিক বিষয় যখন কথা বলেছেন, ঠিক তার অন্যদিকে তারা রীতিমতো এই যে তোমার পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন। কারণ ভারত তো একদিকে তারা পাচ্ছেনই না, সেই জায়গা থেকে এবার চীনেরও কোনো রকম ভাবে তারা সাহায্য পাচ্ছেন না। আর যদি ভারতকে দখল করতে হয়, তাই তাদের এবার সিদ্ধান্ত হচ্ছে যে পাকিস্তানকে কিভাবে হাতে নেওয়া যায়। এবং তারই মধ্যে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা রয়েছে আইএসআই, সেটা যদি সক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে ভারতের জন্য একটা নয়া বিপদ ডেকে আনবে। আর তাতে করে এবার নয়াদিল্লি চিন্তায় রয়েছে কিভাবে এই বিষয়টাকে তোমার নজরে এনা যায়। যদিও কেন্দ্র ইতিমধ্যে একাধিক সীমান্ত যেগুলি রয়েছে সেই সীমান্তে বিএসএফ এর নজরদারি রাখছে তোমার ড্রোন ক্যামেরা, একই সঙ্গে বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলিতে নজর দিচ্ছে, কিন্তু তাদেরও কোনো কাজের কাজ হচ্ছে না। সবকিছুকে পেরিয়ে গিয়ে কার্যত জঙ্গিদের কার্যকলাপ অব্যাহত রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে সেখানে জঙ্গি কার্যকলাপ তারা বোঝাচ্ছে বা কিভাবে তারা এই সহযোগিতাগুলি পাচ্ছে। রীতিমতো ভারতের যারা দালাল চক্র রয়েছে তাদের সাহায্য পাচ্ছেন। এবং এবার যদি জঙ্গি কার্যকলাপকে আটকাতে হয়, যদি বাংলাদেশের অনুপ্রবেশকে আটকাতে হয়, তাহলে কিন্তু নজর রাখতে হবে কারা এখান থেকে যোগসাজশ দিয়ে যাচ্ছে, কারা সেখানে মদত দিয়ে যাচ্ছে। তাদেরকে যদি খুঁজে বের করা যায় তাহলে অবশ্যই সক্রিয় হতে হবে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যারা গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং সেই নিয়ে কার্যত হয়তোবা আগামী দিনে সেই বিষয়টাকে নজরে রেখে রীতিমতো নয়াদিল্লি কাজ করবে। এই চিন্তা ভাবনা ইতিমধ্যে করতে শুরু করেছে বিশেষজ্ঞ মহল, এবং সেটা অবশ্য দেখার দরকার। নয়তোবা আগামী দিনে অবশ্যই সিঁদুরে মেঘ দেখতে হবে আর জঙ্গি হামলার আশঙ্কা রীতিমতো বাড়তেই থাকবে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ জঙ্গি হামলার একটা আশঙ্কা থাকছে, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছে তাকে কেন্দ্র করে জঙ্গি হামলা অবশ্যই একটা আশঙ্কা থাকছে। তবে সেই বিষয়টা দিল্লি ভালোভাবেই দেখছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছে, সে বাংলাদেশে এবার ভারত থেকে চাল যাচ্ছে, আর সেই চাল খেয়েই তারা বেঁচে থাকছেন। তারপর সেই চাল খেয়ে তাদের শক্তি বাড়িয়ে তারা এসে মাইক্রোফোনের সামনে আবার ভারত বিরোধী স্লোগান তারা তুলছে। তবে যে খাবার তারা খাচ্ছেন এবং যে মাইক্রোফোনে সে ভাষণগুলি রাখছেন, প্রত্যেকটাই কিন্তু ভারতের দেওয়া। যাই হোক, নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।